চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আলোচনা করার জন্য অনেকগুলো কমেন্ট এবং রিকোয়েস্ট ছিল, তাই আমি তোমাদের জন্য প্রথম অধ্যায় থেকে ধারাবাহিকভাবে প্রতিটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রতিটি সমস্যা এবং ছক সমাধান আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিব। জীবের বৃদ্ধি ও প্রজনন, তাহলে এখানে আমরা জীবের কিভাবে বংশবিস্তার হয় সেটা সম্পর্কে জানব। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং ভালোভাবে বৃদ্ধির জন্য পরিবেশের বিভিন্ন উপাদান প্রয়োজন। এই অধ্যায়ে আমরা উদ্ভিদ জন্মানো, বেঁচে থাকা এবং বৃদ্ধির জন্য যা প্রয়োজন সে সম্পর্কে জানব। এই পুরো অধ্যায়ে আমরা জানব যে কিভাবে একটা জীবের বিস্তার ঘটে, কিভাবে সে বেঁচে থাকে, কিভাবে তার বৃদ্ধি হয়। বীজের অঙ্কুরোদ্গমন, কিভাবে বীজের কোয়ালিটি ঠিক থাকে সেটা আমরা দেখব। বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়াই হলো অঙ্কুরোদ্গমন। মানে একটা বীজ থেকে যে চারাগাছ হবে তার যে প্রক্রিয়াটা, এটাকেই কি বলে? অঙ্কুরোদ্গমন বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখলাম, তোমরাও তোমাদের বইয়ে সুন্দর করে স্টার চিহ্ন দিয়ে রাখবে। উদ্ভিদের প্রজননের গুরুত্বপূর্ণ ধাপ হলো অঙ্কুরোদ্গমন, মানে এটা অনেক গুরুত্বপূর্ণ ধাপ। এরপরে উদ্ভিদ জন্মানো ও বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন, এসো আমরা বীজ থেকে নতুন চারাগাছ জন্মানোর প্রক্রিয়া দেখি। কিভাবে আসলে চারাগাছ জন্মায়, বীজ থেকে কিভাবে চারাগাছ জন্মায়, চারাগাছ জন্মানোর জন্য কি কি প্রয়োজন। তো ওদের মধ্যে যে কথোপকথন হলো সেটা আমরা দেখলাম। কাজ, বীজের অঙ্কুরোদ্গমন পরীক্ষা, মানে বীজের যে কোয়ালিটি আছে কিনা, ঠিক আছে কিনা সেটা পরীক্ষা। নিচের ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি এবং ছকটি পূরণ করি। এখানে আমরা ছবিটা দেখছি এবং এটা থেকে আমরা কি কি দেখব। ছোলা বীজ, এখানে যে 3টা ছোলা বীজ রাখা হয়েছে, কয়টা? 3টা। কি হলো, কেন হলো, বীজ একে কি কি হলো, কেন হলো সেটা আমরা দেখব। বীজ একেরটা দেখো, এটাতে কি হয়নি? অঙ্কুরোদ্গমন হয়নি। তাহলে প্রথমে হলো কি হলো? অঙ্কুরোদ্গমন হয়নি, কারণ পানি পায়নি। তাহলে অঙ্কুরোদ্গমন হওয়ার জন্য বীজের কি চাই? পানি চাই। এই যে কাজ, এটা কিন্তু তোমাদের এখানের ছকটা, এটার সমাধান আমি তোমাদেরকে দিচ্ছি। এরপরে 2 হলো কি? ভালোভাবে অঙ্কুরোদ্গমন হয়েছে, পানি, বাতাস ও উপযুক্ত তাপ পেয়েছে। তাহলে এই যে কেন হলো, হওয়ার কারণ হলো এটা, এবং ভালোভাবে হয়েছে সেটা এখানে লেখা আছে। 3 নম্বরে অঙ্কুরোদ্গমিত হয়নি, বাতাস পায়নি, পানির নিচে ছিল, তাই বেশি দিন থাকার কারণে সেটা আস্তে আস্তে পচে গেছে। এই যে বীজটা সেখানে দেখা যাচ্ছে, যদিও অঙ্কুরোদ্গমিত হয়ও, সেটা পানির নিচে থাকার কারণে ছোলা বীজটা কি হয়ে যাবে? কিছুদিন পর পচে যাবে। 3টা অবস্থা সম্পর্কে আমরা এখানে জানলাম। সারসংক্ষেপ, পর্যবেক্ষণে দেখা গেল প্রথম বীজটি তাপ, আলো ও বাতাস পেয়েছে, কিন্তু পানির অভাবে অঙ্কুরোদ্গমিত হয়নি। তাহলে প্রথমটা আমরা দেখলাম। দ্বিতীয় বীজটি তাপ, আলো, বাতাস ও পানি পেয়ে ভালোভাবে অঙ্কুরোদ্গমিত হয়েছে বা অঙ্কুরিত হয়েছে। তৃতীয় বীজটি শুধু পানি পেয়েছে, প্রয়োজনীয় তাপ, আলো ও বাতাস না পাওয়ায় ভালোভাবে অঙ্কুরিত হয়নি, হলেও সেটা আগে পরে পচে যাবে। বীজ থেকে নতুন উদ্ভিদ জন্মানো অর্থাৎ অঙ্কুরোদ্গমনের জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। তাহলে কি কি প্রয়োজন সেটা আমরা এখান থেকে দেখলাম। এটাতে তোমরা স্টার চিহ্ন দিয়ে রাখবে এবং নিজেদের বইয়ের মধ্যে সুন্দর করে আন্ডারলাইন করে ফেলবে। এই উপাদানগুলোর যে কোনো একটি অনুপস্থিতিতে যথাযথভাবে অঙ্কুরোদ্গমন হয় না। মানে তোমার যদি সবগুলো পর্যাপ্ত পরিমাণে না থাকলে তাহলে কি হবে না? অঙ্কুরোদ্গমন হবে না। এরপরে যেটা দেখলাম, উদ্ভিদের বৃদ্ধি। উদ্ভিদ বেঁচে থাকা ও বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি খাদ্য থেকে আসে। খাদ্য গ্রহণ করে উদ্ভিদ ধীরে ধীরে ছোট থেকে বড় হয়। উদ্ভিদ নিজের খাদ্য তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবেশ থেকে সংগ্রহ করে। প্রথমে উদ্ভিদের বৃদ্ধির জন্য কি কি প্রয়োজন? কাজ, উদ্ভিদের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান খুঁজে বের করা। যা করতে হবে, প্রথমে চারাগাছ সহ 3টি টব তৈরি করি। তাহলে আমরা চারাগাছ সহ 3টা টব নিব। এরপরে বলল নিচের দেখানো চিত্রের মতো করে টব 3টি সাজাই। তাহলে দেখো 3টা টব সাজানো হলো। একটা হলো যেখানে পানি দেওয়া হচ্ছে না, আরেকটাতে পানি দেওয়া হচ্ছে এবং দোনোটা খোলা অবস্থায় আছে, কিন্তু আরেকটা হলো যে বক্সবন্ধ আছে কিন্তু পানি দেওয়া হচ্ছে। তাহলে আমরা দেখব কি কি হচ্ছে। টব 1 এবং টব 2 সূর্যের আলোতে রাখি। টব 3 কাঠের বা মোটা কাগজ তৈরির বাক্স সাহায্যে ঢেকে দেই। টব 3, টব 1 ব্যতীত টব 2 এবং টব 3-এ প্রতিদিন পানি দেই। তো তাহলে এখানে বলেছে 1 ছাড়া 2 এবং 3-এ পানি দিতে বলেছে। তাহলে কি হচ্ছে? বিশেষ নির্দেশনা, যদি কোনো কারণে কাজটি করা সম্ভব না হয় তাহলে উপরের চিত্র দেখে প্রাপ্ত তথ্য ছকে লিখি। মানে তোমার যদি এই ব্যাপারটা পর্যালোচনা করা সম্ভব না হয় তাহলে তুমি কি করবে? তাহলে তুমি এখানের মধ্যে এই যে কাজটা দেখছো, এই কাজটা এই ছবি দেখে অনুমান করে তোমাকে এই ছকটা পূরণ করতে হবে। তো ছকে আমরা দেখি, কয়েক সপ্তাহ পর
তিনটি টবের চারা গাছের বৃদ্ধির তুলনা করি। উপাদান কেমন ছিল, পর্যবেক্ষণ থেকে প্রাপ্ত তথ্য আমরা কি পেলাম। প্রথমটাতে সূর্যের আলো ও বায়ু আছে কিন্তু পানি দেওয়া হয়নি। দ্বিতীয়তে সূর্যের আলো, বায়ু ও পানি সবই আছে। 3 সূর্যের আলো নেই কিন্তু বায়ু ও পানি আছে। তাহলে পর্যবেক্ষণে আমরা কি কি পাবো? তাহলে পর্যবেক্ষণের মধ্যে আমরা পাবো টব 1 গাছ ছোট হয়েছে কারণ গাছ বৃদ্ধি হতে পারেনি পানির অভাবে। টব 2 গাছ ভালোভাবে বড় হয়েছে কারণ পানিও পেয়েছে, সবকিছু পেয়েছে। 3 গাছ দুর্বল ও হলদে হয়েছে কারণ গাছ হলদে হয়ে যাওয়ার কারণ কি, সে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়নি। কারণ ব্যাখ্যা, টব 1 পানি পেলেও আলো কম পেয়েছে। তাহলে আমরা 3টা সম্পর্কে এখান থেকে ফলাফলগুলো জানলাম। এই যে ফলাফলটা আছে, ফলাফলটা তোমরা এ ঘরে এবং এ ঘরে লিখে ফেলবে। কাজ শেষে যা পেলাম উপরের ছকে আমরা লিখেছি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি, তোমরা নিজেদের মধ্যে আলোচনা করবে। আলোচনার শেষে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। উদ্ভিদ বৃদ্ধির জন্য কি কি উপাদান প্রয়োজন? এই যে প্রশ্নটা আছে এটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা এখানে ছকে লিখব। উদ্ভিদ বৃদ্ধির জন্য যা যা প্রয়োজন। প্রথমে উদ্ভিদের বৃদ্ধির জন্য আলো প্রয়োজন, পানি প্রয়োজন, বাতাস, তাপ ও পুষ্টি প্রয়োজন। এগুলা উদ্ভিদের জন্মানোর জন্য বা বৃদ্ধির জন্য খুব বেশি প্রয়োজন। তো তোমরা এখান থেকে এই উত্তরটা ছকে লিখতে পারবে। বেশি বড় করে দেই নেই কারণ বেশি বড় করে দিলে ছকে জায়গা হবে না। যদি আরও বড় প্রয়োজন হয় নিশ্চয় আমাকে কমেন্ট করে জানাবে। পরীক্ষণ ও পর্যবেক্ষণ থেকে আমরা জানলাম প্রথম টবের উদ্ভিদ সূর্যের আলো ও বায়ু পেয়েছে কিন্তু পানি পায়নি। তাইলে প্রথম টবের মধ্যে আমরা দেখলাম যে সে পানি পায়নি, তাই বৃদ্ধি হয়নি। তাহলে পানি ছাড়া কি হয় না, গাছপালার বৃদ্ধি হয় না। দ্বিতীয় টবে সূর্যের আলো, বায়ু ও পানি পাওয়ার উদ্ভিদটি ভালোভাবে বৃদ্ধি হয়েছে, উদ্ভিদটা ভালোভাবে বড় হয়েছে। তৃতীয় টবের উদ্ভিদ পানি পেয়েছে কিন্তু সূর্যের আলো ও বায়ু না পাওয়ার যথাযথ বৃদ্ধি পায়নি। অর্থাৎ সূর্যের আলো, বায়ু ও পানি না পেলে উদ্ভিদের যথাযথ বৃদ্ধি হয় না। উদ্ভিদের বৃদ্ধির জন্য সূর্যের আলো, পানি এবং বায়ু প্রয়োজন। তাহলে এটা যে কোনো উদ্ভিদ বড় হওয়ার জন্য এই বিষয়গুলো বেশি প্রয়োজন, এটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। খাদ্য তৈরির সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ও পরিবেশ থেকে প্রয়োজনীয় পুষ্টি ও শক্তি পেয়ে থাকে। উদ্ভিদ শ্বাসকার্যের জন্য বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। বৃদ্ধির সাথে সাথে এক পর্যায়ে গাছে ফুল ফোটে, ফল ধরে। সুপুষ্পক উদ্ভিদের ফুল, ফল, বীজ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ভালো করে দেখবে। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা হলো অপুষ্পক উদ্ভিদ। তাহলে কিছু উদ্ভিদ আছে যেগুলোর কি হয় না, ফুল ফল হয় না, তাকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের পুষ্পক উদ্ভিদ বলে। তাহলে সুপুষ্পক উদ্ভিদ বলে। সুপুষ্পক উদ্ভিদ কেন বলে? এদের ফুল এবং ফল হয়। সুপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ হয়। তাহলে যেগুলো সুপুষ্পক আছে সেগুলোর কি হয়, ফুল হতে ফলও হয়, বীজও হয়। ফুল ও ফলের অংশগুলো কি কি? ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। তাহলে ফুল হলো এক ধরনের কি, রূপান্তরিত পাতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে, এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে, এর মধ্যে কিছু ফুল আছে যেগুলোতে সুবাস বা সুগন্ধ থাকে। চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি। ফুলের কি কি অংশ আছে তা আমরা পর্যবেক্ষণ করব। কাজ, ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে, প্রথমে একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি। খাতায় ফুলটির ছবি আঁকি। তো একটা ফুল তুমি পর্যবেক্ষণ করবে এবং তার ছবি খাতায় আঁকবে। খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্র তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলগত আলোচনা করি। 3 বলেছে ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। তাহলে ফুলের যে বিভিন্ন অংশ আছে এগুলো নিয়ে আমরা আলোচনা করে কি করব, ছকটা পূরণ করব। ফুলের বিভিন্ন অংশের কাজ, প্রথমে আছে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, ডিম্বক ধারণ করে, ফুলকে সুন্দর দেখায়, পরাগরেণু উৎপন্ন করে। ফুলের সংশ্লিষ্ট অংশের নাম আমরা এখানে নামগুলো লিখব। যেমন এখানে আছে ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, সেটা হলো বৃতি। ডিম্বক ধারণ করে, এটা হলো গর্ভাশয়, ফুলের গর্ভাশয়ের মধ্যে ডিম্বক ধারণ করে। ফুলকে সুন্দর দেখায়, এটা হলো পাপড়ি বা পেটাল। পরাগধানী উৎপন্ন করে, এটা হলো পুংকেশর বা পুরুষঙ্গ যেটাকে বলে, পুংকেশর আর কি। তো এখান থেকে তোমরা এই যে উত্তরটা আছে এটা সুন্দর করে তোমাদের এখানে লিখে ফেলতে পারবে ধারাবাহিকভাবে। 4 নম্বরে পূরণ করা ছকটি নিচের সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ, ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশের নির্দিষ্ট কিছু কাজ রয়েছে,
যেমন ফুলের বিভিন্ন অংশ ও ফল সম্পর্কে আরও কিছু জানি। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, একটু ভালো করে দেখো। এটা জবা ফুল, ফুলের বিভিন্ন অংশ। তো ফুলের অংশের মধ্যে আমরা যেটা দেখি, প্রথমে এই যে ফুলের নিচের যে অংশটা থাকে এটাকে বলা হয় উপবৃতি। কি বলা হয়? উপবৃতি। এবং এর উপরে যে গাঢ় সবুজ যে অংশ থাকে এটাকে বলা হয় বৃতি। বৃতি, উপবৃতি। এবং মাঝখানে যে হলুদ যে ছোট অংশটা থাকে এটা হলো আসলে গর্ভাশয়। এটা হলো কি? গর্ভাশয়। এখান থেকে বীজ জন্মায়। তারপর এই যে এগুলো আছে এগুলাকে বলা হয় দল বা পাপড়ি। এই যে পাতাগুলো আছে এগুলোকে কি বলে? দল বা পাপড়ি। তারপর এই যে এখানে পরাগ আছে যেটাকে বলা হয় পুংকেশর। কি বলা হয়? এগুলাকে বলা হয় পুংকেশর। এগুলা থেকে মূলত মিশ্রণ হয়ে এরপরে গর্ভাশয়ের মধ্যে নতুন বীজ গজায়। এরপর এই যে এখানে আছে এগুলাকে বলা হয় স্ত্রীকেশর। কি বলে? স্ত্রীকেশর। এরপরে হলো যে এই যে উপরের অংশ যেটা আছে এটাকে বলা হয় গর্ভমুণ্ডু। তো এখানের মধ্যে ফুলের বিভিন্ন যে অংশ আছে এগুলো তোমরা দেখেছো। বৃতি, বৃতি সাধারণত সবুজ, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। মানে যখন ফুলটা একেবারে ছোট থাকে তখন এটা দিয়ে মোড়ানো থাকে। এটা বাইরের বিভিন্ন বিষয় থেকে ফুলকে রক্ষা করে। দলমণ্ডল, বাইরে থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি, যেটাকে দলমণ্ডল বলে। দল বা পাপড়ি, এটা বাইরের অংশটা। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। এটা অনেক বেশি সুন্দর হওয়ার কারণে পোকামাকড় বা বিভিন্ন রকমভাবে মানুষদেরকে আকৃষ্ট করে। এরপর হচ্ছে পুংস্তবক। এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশর এর দণ্ডের মতো অংশকে পুংদণ্ড এবং শীর্ষের থলির মতো অংশকে পরাগধানী বলে। পরাগধানীর মাধ্যমে পরাগরেণু উৎপন্ন হয়। পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশর গর্ভমুণ্ডে পতিত হয়। এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। তো সাধারণত বিভিন্ন পুরুষ ফুলের যে পরাগ আছে সেগুলা স্ত্রীর ডিম্বাশয়ের মধ্যে পড়লে সেখান থেকে পরাগায়ন ঘটে। স্ত্রী স্তবক, এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। একটি গর্ভপত্রের তিনটি অংশ রয়েছে: গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ডু। গর্ভাশয়ের ভিতরের ডিম্বক থাকে। ডিম্বক হলো স্ত্রীকোষ। ডিম্বক হলো কি? স্ত্রীকোষ। তাহলে এখান থেকে তোমরা এগুলো ধারণা নিবে, এগুলো খুবই বেশি গুরুত্বপূর্ণ প্রতিটা টপিক। বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক, এগুলো খুব বেশি বেশি গুরুত্বপূর্ণ। এরপরে হলো যে ফল ও বীজ। স্ত্রীকেশরের গর্ভাশয়ের ভিতরে থাকে ডিম্বক। ডিম্বক হলো স্ত্রীকোষ। পরাগরেণুর পুরুষ কোষ গর্ভাশয়ের ডিম্বকের সাথে মিলিত হয়। এই প্রক্রিয়াকে বলে নিষেক। তাহলে এটাকে বলা হয় কি? নিষেক। নিষেকের পর গর্ভাশয়টি ফলে এবং ডিম্বকটি বীজে পরিণত হয়। তাহলে ডিম্বক পরবর্তীতে বীজ হয়ে যায় এবং বাকি যে বাইরের অংশ সেটা হলো যে কি? স্ত্রীর যে ফলের অংশ যেটা আছে সেটা হয়ে যায়। যেমন আম ফলের মধ্যে তোমরা দেখছো বীজটা হলো যে ডিম্বক এবং বাইরের যেটা আছে সেটা হলো ফল। ফলের দুটি অংশ রয়েছে, একটা হলো পেরিকার্প এবং বীজ। তো একটা হলো পেরিকার্প যেটা বাইরের অংশ, যেটা অনেকগুলো আবরণ দিয়ে গঠিত, এবং আরেকটা হলো যে বীজ যেটা ভিতরের অংশ থাকে, আমের আটি যেটা বলি আমরা। পেরিকার্পের তিনটি স্তর রয়েছে, যেমন বহিস্তক, একটা হলো যে বাইরের যে গ্রিন কালার যে অংশটা থাকে, আম হলে গ্রিন কালারটা। মধ্যস্তক, মাঝখানের যে লেয়ারটা থাকে ফল যেটাকে আমরা বলি অন্তঃস্তবক। খোসার উপর বা বীজের উপর একটা লেয়ার থাকে সেটাকে বলা হয় বহিস্তক। হলো ফলের খোসা। ফলের খোসাকে কি বলে? বহিস্তবক বলে। এটি ফলের ভিতরের অংশসমূহকে রক্ষা করে। মধ্যস্তবক সাধারণত রসালো, এটি আমরা খাই, এতে ভিটামিন ও খনিজ লবণ থাকে। অন্তঃস্তবক দিয়ে বীজ ঢাকা থাকে, মানে ওই যে শক্ত যে আটির অংশটা, বীজের উপরে পাতলা আবরণ হলো অন্তঃস্তবক। সব ফলেরই কি বীজ থাকে? কাজ: পরিচিত ফলে বীজের উপস্থিতি চিহ্নিতকরণ। যা লাগবে: পরিচিত বিভিন্ন ফল, যেমন আম, জাম, পেঁপে, তরমুজ, কলা, কাঁঠাল ইত্যাদি। এগুলো হলো আমাদের পরিচিত যে আশেপাশে ফলগুলো আছে সেগুলো। যা করতে হবে: প্রথমে পরিচিত কয়েক ধরনের ফল সংগ্রহ করে শিক্ষকের সহায়তায় ছুরি দিয়ে কাটি। ফলের খোসা থেকে শুরু করে ভিতরের অংশ পর্যন্ত পর্যবেক্ষণ করি। 3. বিভিন্ন ফলের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণের শেষে
নিচের ছকটি পূরণ করি। আমরা বিভিন্ন রকম ফল আনবো, ফল থেকে পর্যবেক্ষণ করে আমরা এটা কি করব, আমরা এই ছকটা সমাধান করব। ফলের নাম লিখবো, এখানে ফলে বীজের উপস্থিতি আছে কি নেই সেটা লিখবো। এরপর হলো যে বীজের সংখ্যা একটি, অল্প না অনেকগুলো, সেটা আমরা লিখবো। তো এখান থেকে আমরা এই ছকটা এখন সমাধান দেখব। প্রথমে আমরা লিখলাম আম, ফলে বীজ আছে কি না, আছে, কয়টা থাকে, একটা থাকে। কাঁঠাল, ফলে বীজ আছে, আছে, কয়টা থাকে, অনেকগুলো থাকে, একটা না, কাঁঠালে বীজ হয় অনেক। পেয়ারা, ফলের মধ্যে বীজ আছে, আছে, কয়টা থাকে, অনেকগুলো বীজ থাকে। কলা, কলাতে কোনো কি হয় না, বীজ হয় না, এবং থাকে কয়টা, শূন্যটা। কিছু কলায় বীজ হয় কিন্তু ওই কলা থেকে কি হয় না, চারা গাছ হয় না, ওইটা বীজ না। তাহলে এখানের মধ্যে হলো যে তোমরা এভাবে করে এটা ছকটা পূরণ করতে পারবে। যা যা দিয়েছি এখানে তাই আছে। এরপরে সারসংক্ষেপ, বেশিরভাগ ফলে বীজ থাকে, কোনো ফলে একটি মাত্র বীজ থাকে, আবার কোনো ফলে অনেক বীজ থাকে। সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্র নিয়ে আমরা আলোচনা করব। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বাণু থেকে বীজ হয় এবং পুরো গর্ভাশয়টি ফলে পরিণত হয়। বীজ থেকে অনুকূল পরিবেশের নতুন চারা জন্মায়। এই জীবনচক্রটা আসলে যেভাবে আছে, ধরো আমরা যদি এখান থেকে শুরু করি, যে বীজ, তো নিশ্চয়ই বীজ কোথা থেকে আসছে, গাছ থেকে। ধরো আমরা গাছ থেকে শুরু করি, একটা গাছ, গাছের মধ্যে ফুল হয়েছে, এই ফুল থেকে ফল হয়েছে, ফল থেকে ফলের ভিতর বীজ ছিল, বীজ থেকে সেই বীজটা মাটিতে পড়েছে এবং অঙ্কুর উদ্গমন হয়েছে, এটা থেকে আবার চারা গাছ হয়েছে, এই চারা গাছ থেকে আবার একটা সম্পূর্ণ বা পূর্ণাঙ্গ গাছ হয়েছে। এইভাবে করে জীবনচক্র চলতে থাকে। সুপুষ্পক উদ্ভিদের এটা জীবনচক্র। চারা গাছ ধীরে ধীরে বড় হয়, পরিণত গাছে ফুল ও ফল ধরে। সকল সুপুষ্পক উদ্ভিদের জীবনকালে এই ধাপসমূহ পর্যায়ক্রমে চলতে থাকে। জীবনব্যাপী পর্যায়ক্রম বা চক্রাকারের চলতে থাকা ধাপগুলোই হলো জীবনচক্র। মরিচ, টমেটো, আম, জাম, কাঁঠাল ইত্যাদি উদ্ভিদের ফুল ও ফল হয় এবং ফলে বীজ থাকে। কাজ, গাছের জীবনচক্রের ধাপসমূহ চিহ্নিতকরণ, যা করতে হয়। তাহলে তুমি যদি এখানের মধ্যে একটা ছবি দেখো, এই যে গাছ হলো মরিচ, মরিচের ভিতর বীজ হয়, বীজ থেকে আবার চারা গাছ, চারা গাছ থেকে গাছ, আবার একটা সম্পূর্ণ গাছ। উপরের চিত্রটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। চিত্রটির জীবনচক্রের বিভিন্ন পর্যায় চিহ্নিত করি। তাহলে এখানে প্রথমে আমাদের 5 নাম্বারের মধ্যে তোমাদের এটার সহপাঠীদের মিলে এই অংশটা কাজ থাকবে। তাহলে তোমরা যদি এটা করতে চাও, সুপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এটি চক্রাকারে কিভাবে চলমান থাকে, তাহলে তোমরা এখান থেকে প্রথমে লিখতে পারো উদ্ভিদের জীবনচক্র, বীজ, অঙ্কুরোদ্গমন, চারা গাছ, পরিণত, ফুল, ফল, এভাবে করে তোমরা এখান থেকে এটা ধারণা নিতে পারো আরো ভালোভাবে। এরপর আছে 5 নাম্বার, প্রাণীর জীবনচক্র, মানে প্রাণীর যে জীবনচক্রটা সেটা কিভাবে হয়। আমরা উদ্ভিদের জীবনচক্র সম্পর্কে জেনেছি। প্রাণীর জীবনকালে কি একই রকম ধাপ রয়েছে? মুরগির জীবনচক্র যদি আমরা দেখি, যা করতে হবে, প্রথমে এসো আমরা মুরগির জীবনচক্রের ছবিটি আঁকি। প্রথমে দেখো একটা বড় মুরগি, সেই ডিম পারে, ডিমটা ফোটার পর সেখানে বাচ্চা হয়, বাচ্চাটা এখানে আসে, আবার বাচ্চাটা বড় হয়, সে আবার ডিম পারে, এভাবে চলতে থাকে। আঁকা ছবিটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এই ছবিটা নিয়ে তোমরা তোমাদের সহপাঠীর সাথে আলোচনা করবে। সারসংক্ষেপ, আমরা জানলাম ডিম থেকে বাচ্চা হয় এবং বাচ্চাটি ধীরে ধীরে বড় হয়, বড় মুরগি আবার ডিম পারে, এভাবে চক্রটি চলতে থাকে। হাঁস, কবুতর, টিয়া, ময়না, কাক, কোকিল ইত্যাদি পাখিও ডিম পারে। এরপর এখানে বললো কাজ, উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের তুলনা, যা করতে হবে। নিচের একটি মরিচ গাছ এবং মুরগির জীবনচক্রের ছবি দেওয়া হলো। প্রথমে এখানে আছে একটা মরিচ গাছের ছবি দেওয়া আছে, একটা কি আছে, মুরগির যে জীবনচক্রের ছবি দেওয়া আছে। 1 নম্বরে ছবি দুটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। এই দুইটা ছবি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করব। 2, মরিচ গাছের জীবনচক্রের সাথে মুরগির জীবনচক্রের মিল খুঁজে বের করি। আমরা দুইটাতে মিল খুঁজব। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের ছকটি পূরণ করি। আমরা এই ছকটা পূরণ করব। মরিচ গাছ ও মুরগির জীবনচক্রের তুলনা, মরিচ গাছ এবং মুরগির যে জীবনচক্র সেটা আমরা এই দুইটা বিষয় দেখব। তাহলে আমরা এখন মরিচ গাছ এবং মুরগির মধ্যে তুলনা করব। তাহলে আমরা যদি তুলনাটা দেখি, মরিচ গাছ, আমরা যে কাজটা আছে কাজটা করছি, মরিচ গাছ বীজ থেকে জন্মায়, কিন্তু মুরগির ক্ষেত্রে সেটা ডিম থেকে জন্মায়। বীজ অঙ্কুরিত হয়ে গাছ হয়, ডিম ফুটে বাচ্চা মুরগি হয়। চারা গাছ বড় হয়ে পরিণত গাছে রূপান্তরিত নেয়, আর বাচ্চা বড় হয়ে পরিণত মুরগি হয়। পরিণত গাছে ফুল হয়, পরিণত মুরগি ডিম পাড়ে। ফুল থেকে ফল হয়, ডিম থেকে নতুন বাচ্চা হয়।
ফলের ভেতর বীজ থাকে, ডিমের ভিতর বাচ্চা তৈরি হয়, বীজ থেকে আবার নতুন গাছ জন্মায়, ডিম থেকে আবার নতুন মুরগি জন্মায়। তো এভাবে করে তোমরা এটা সমাধানটা করতে পারবে, এরকম করে তোমরা এটা সমাধান সুন্দর করে ফেলতে পারবে। সার সংক্ষেপ, এখানের মধ্যে তোমরা সবগুলো লেখার প্রয়োজন নাই, তোমরা চাইলে দুইটাই লিখতে পারো, আমি তোমাদেরকে বেশি দিয়েছি আর কি। সার সংক্ষেপ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল জীব একটি নির্দিষ্ট জীবনচক্র অতিক্রম করে। জীবের জন্ম হয়, এরা বৃদ্ধি পায় ও বংশবিস্তার করে। এক সময় এদের মৃত্যু হয়। উদ্ভিদ ও প্রাণীর জীবনচক্রের বিভিন্ন ধাপের মধ্যে মিল রয়েছে, যেমন উদ্ভিদের বীজ এবং মুরগির ডিম, এটার মধ্যে কিছুটা মিল রয়েছে। ডিম অথবা বীজ যথাক্রমে মুরগি বা উদ্ভিদের জীবনচক্রের শুরুর ধাপ, কিন্তু মানুষ, গরু, ছাগল, কুকুর, বিড়াল ডিম পারে না, আবার সরাসরি বাচ্চা জন্ম দেয়। এই বাচ্চা থেকেই তাদের জীবনচক্র শুরু হয়। তবে বাচ্চা জন্ম দিলেও এদের জীবনের ডিম ভূমিকা রয়েছে। পরবর্তী শ্রেণীতে আমরা সে সম্পর্কে জানব। জীবের প্রজনন সম্পর্কে আরও কিছু জানি। আমরা ইতিমধ্যে জীবের জীবনচক্র সম্পর্কে জেনেছি। আমরা দেখেছি জীবনচক্রের কোনো পর্যায়ে জীব থেকে অনুরূপ নতুন জীবের সৃষ্টি হয়। নতুন জীব সৃষ্টির এই প্রক্রিয়াই হলো প্রজনন। তাহলে কোনো একটা জীব থেকে আরেকটা যে নতুন জীব সৃষ্টি হয় বা তৈরি হয়, আরেকটা যে নতুন জীব সৃষ্টি হয়, সেটাই হলো প্রজনন। প্রজননের গুরুত্ব, জীব মাত্রই মরণশীল, মানে জীব একটা সময় সবাই মরে যাবে। জীবের শুধু মৃত্যু হলে পৃথিবী থেকে এক সময় সকল জীব বিলীন হয়ে যেত, কিন্তু প্রকৃতপক্ষে তা হয় না। একদিকে জীবনচক্রের শেষ পর্যায়ে জীবের যেমন মৃত্যু ঘটে, তেমনি অন্য কোনো পর্যায়ে জীবের মাধ্যমে তার মতো আরেকটি জীবের জন্ম হয় এবং এরা সংখ্যায় বাড়ে। প্রজনন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে জীব তার প্রতিরূপ সৃষ্টি করে ভবিষ্যৎ বংশধর রেখে যায়। এভাবেই বছরের পর বছর জীব নিজের পরিবেশে টিকে আছে। আমরা এখান থেকে দেখলাম যে কিভাবে প্রজননের মাধ্যমে সেম বংশধর পৃথিবীতে থেকে যায়, সেটা আমরা এখান থেকে দেখেছি। অনুশীলন সমাধানটা আমরা ধারাবাহিকভাবে করব। প্রথমে 1 নম্বরে বলেছে শূন্যস্থান পূরণ করি। আমরা এখানের মধ্যে যে শূন্যস্থান আছে এগুলো পূরণ করব। জীব মাত্রই ড্যাশ গ্রহণ করে। জীব মাত্রই কি গ্রহণ করে? তাহলে জীব মাত্রই কি গ্রহণ করে? শক্তি গ্রহণ করে। এরপরে খাদ্য তৈরির জন্য উদ্ভিদের ড্যাশ পানি ও বায়ু প্রয়োজন। সূর্যের আলো, তাহলে এখানে হবে কি? সূর্যের আলো, পানি ও বায়ু প্রয়োজন। ঘতে ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি। ফুলের উজ্জ্বল এবং রঙিন অংশ হলো কি? পাপড়ি। এখানে পাপড়ি লিখবে। ঘতে বীজ থেকে নতুন চারা গাছ হয়। তাহলে বীজ থেকে নতুন কি হয়? চারা গাছ হয়, নতুন গাছ হয়। এরপরে আমরা যদি দেখি এখানে সঠিক উত্তর দিয়েছে। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ ত্যাগ করে অক্সিজেন। খাদ্য তৈরির সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। তাহলে প্রথমটার উত্তর হলো অক্সিজেন। জীবের শক্তি কোথা থেকে আসে? জীবের শক্তি আসে খাদ্য থেকে। কোথা থেকে? খাদ্য থেকে। 3 ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? এটা হবে বৃতি। বৃতি কি করে? অন্যান্য অবস্থায় সে ফুলকে রক্ষা করে। শুদ্ধ বাক্য তালিবার সরস্ক সু এবং অশুদ্ধ বাক্য সরিয়ে লিখি। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাহলে এটা হলো সু, তাহলে এটা হবে সঠিক। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়, এটা কিন্তু শুদ্ধ না। গাছের পাতায় সেটা হয় না। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে না, কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, তাহলে এটাও অশুদ্ধ। এরপরে 4 নম্বরে বলেছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উদ্ভিদের ফলের ভিতরে অংশে কি থাকে? বীজ থাকে। এরপরে 2 নম্বরে বললো বীজ থেকে চারাগাছ জন্মাতে কি কি প্রয়োজন? বীজ থেকে চারাগাছ জন্মাতে পানি, বাতাস ও উপযুক্ত তাপ প্রয়োজন। এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে খুব ছোট করে দিয়েছি, এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, বড় করেও দিব, একটু ধৈর্য ধরো। 5 বর্ণনামূলক প্রশ্ন উত্তর। ফুলের ভিতরের অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। তো ফুলের ভিতরে যে অংশের কাজ আছে এটা আগে তুমি চিত্র আঁকবে, এরপর বর্ণনাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে বর্ণনামূলক প্রশ্নগুলো আমি আগে তোমাদেরকে ছোট থেকে দিচ্ছি, এরপরেই আমরা কিছুক্ষণ পরেই বড় নিয়ে আলোচনা করব। এই বর্ণনামূলক প্রশ্ন এত ছোট লিখলে তো পরীক্ষা নাম্বার দিবে না, তাই বড়গুলো দেখাবো। তো এখানের মধ্যে তুমি আগে চিত্রটা কিন্তু আঁকবে। চিত্রটা আমি তোমাদেরকে দেইনি, এটা বইয়ের মধ্যেই আছে, বই থেকে দেখে এঁকে নিবে। এই যে চিত্রটা আছে এটা কিন্তু তোমরা সুন্দর করে ওইখানে এঁকে নিবে। আঁকার পর যে ব্যাখ্যাগুলো করবে, ফুলের বিভিন্ন অংশ ও তাদের কাজ। বৃতি ফুলের ভেতরের অংশকে রক্ষা করে, এটাই হলো কাজ। পাপড়ি ফুলের সুন্দর দেখাতে পোকামাকড়ের আকর্ষণ করে, পোকামাকড়কে আকর্ষণ করে কি? পাপড়ি। পুংকেশর পরাগরেণু তৈরি করে, পুংকেশর। এরপরে হলো যে গর্ভকেশর ডিম্বক ধারণ করে, নিষেকের পর ফল ও বীজ তৈরি হয়।
তো এই সেম প্রশ্নটা যদি আমি তোমাদেরকে বড় করে দিই, যেমন ধরো এখানের মধ্যে ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা, ওই চিত্রটা আঁকবে। প্রথমেই আগে একটু ব্যাখ্যা দিবে। ফুল হলো সুপুষ্পক উদ্ভিদের প্রজনন অঙ্গ। ফুলের মাধ্যমে ফল ও বীজ সৃষ্টি। একটি সম্পূর্ণ ফুলে কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ থাকে, প্রতিটি অংশের আলাদা আলাদা কাজ রয়েছে। নিচে ফুলের বিভিন্ন অংশ ও তাদের কাজ বিস্তারিতভাবে আলোচনা করা হলো। প্রথমে বৃতি। বৃতি সাধারণত সবুজ রঙের পাতার মতো অংশ। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। এটির কাজ হলো কুঁড়ি অবস্থায় ফুলের ভেতরের অংশকে রক্ষা করে, রোদ, বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফুলকে নিরাপদ রাখে। এরপরের টপিক হলো পাপড়ি। মানে প্রতিটা বিষয় আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি। পাপড়ি। পাপড়ি ফুলের রঙিন ও আকর্ষণীয় অংশ। ফুলকে সুন্দর করে তোলে, পোকামাকড়কে আকর্ষণ করে, পরাগায়নে সাহায্য করে। এরপর হল যে পুংকেশর। পুংকেশর ফুলের পুরুষ প্রজনন অঙ্গ। এটি পুদণ্ড ও পরাগধ্বনি নিয়ে গঠিত। কাজ: পরাগধ্বনিতে পরাগরেণু উৎপন্ন করে। এরপর হলো যে পরাগায়নে অংশগ্রহণ করে। 4 গর্ভকেশর। গর্ভকেশর ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ। এটি গর্ভমুণ্ড বা গর্ভদণ্ড ও গর্ভাশয় দিয়ে গঠিত। কাজ: গর্ভাশয়ে ডিম্বক থাকে। নিষেকের পর গর্ভাশয় ফল ও ডিম্বক বীজে পরিণত হয়। উপসংহারে ফুলের প্রতিটি অংশের নির্দিষ্ট কাজ রয়েছে। এইসব অংশের সম্মিলিত কার্যক্রমের মাধ্যমে ফুল থেকে ফল ও বীজ তৈরি হয় এবং উদ্ভিদের বংশবিস্তার ঘটে। তো এই অংশটা আমি আশা করি তোমরা প্রশ্নটার উত্তর ভালো করে জেনেছ। কিভাবে বড় করে লিখবে সেটাও আমি তোমাদেরকে দেখালাম। এর পরের প্রশ্নে যাই আমরা। খতে বলেছে বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালের জীবনচক্র কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। তো এটা কি করতে হবে? সেম, এই যে এখানে একসাথে দুইটা জীবনচক্র দেখলাম না, জাস্ট মরিচ গাছের জায়গায় এখানে আম গাছ হবে। এখানে কি হবে? এই যে এটা তো ডিমের চক্র ছিল, এখানে ডিমের না হয়ে এখানে কি হবে? এই যে গরুর যেভাবে জীবনচক্র হয় সেটা এখানে হবে। তাহলে তুমি চিত্র এঁকে নিবে আগে। আম গাছ ও বিড়ালের জীবনচক্রের মিল রয়েছে। উভয়ের জন্ম, বৃদ্ধি ও প্রজনন ঘটে। আম গাছ বীজ থেকে জন্মায়, বিড়াল বাচ্চা জন্ম দেয়। উভয়ের জীবনচক্র চক্রাকারে চলতে থাকে। তো এটার যদি আমরা বড় প্রশ্নটা দেখি, 5 নাম্বার এখানে দেখো আছে, জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালকে জীবচক্র বলে। আম গাছ ও বিড়াল উভয়ের জীবনচক্রের কিছু মিল রয়েছে, আবার কিছু পার্থক্যও আছে। আম গাছের জীবনচক্র কেমন? বীজ থেকে অঙ্কুর উদ্গমন হয়, অঙ্কুরিত বীজ থেকে চারাগাছ জন্মায়, চারাগাছ বড় হয়ে পরিণত গাছে রূপ নেয়, পরিণত গাছে ফুল ফোটে, ফুল থেকে ফল হয়, ফলের ভেতর নতুন বীজ তৈরি হয়। এটা হলো আম গাছের। বিড়ালের জীবনচক্রের ক্ষেত্রে বিড়াল বাচ্চা জন্ম দেয়, বাচ্চা ধীরে ধীরে বড় হয়, বড় হয়ে পরিণত বিড়ালে পরিণত হয়, পরিণত বিড়াল আবার বাচ্চা জন্ম দেয়। তো আম গাছ ও বিড়ালের জীবনচক্রে কি মিল আছে? উভয়ের জন্ম হয়, উভয়ের বৃদ্ধি ঘটে, উভয় প্রজনন হয়, জীবনচক্রে চক্রাকারে চলতে থাকে, উভয় নতুন জীব সৃষ্টি এবং বংশবিস্তার করে। তো এইভাবে করে তোমরা দোনোটা প্রশ্ন বড় চাইলে বড়টাও এখান থেকে কালেক্ট করতে পারো, ছোটটা চাইলে ছোটটাও করতে পারো।